হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 19। আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। আমি ডক্টর জয়দেব। আই এম এ কনসালট্যান্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। যেভাবে আমি বলেছি যে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো ফেব্রাইল কনভালশন বা তরকা জ্বর। ফেব্রাইল কনভালশন আসলে কি, ফেব্রাইল কনভালশন হয়েছে কি করে বুঝবেন, এবং ফেব্রাইল কনভালশন হলে আমাদের কি করণীয়, এবং তার সাথে বিভিন্ন রকম প্রশ্ন থাকে বাবা মার। যেমন ফেব্রাইল কনভালশন হলে সেক্ষেত্রে বাচ্চার কি পরবর্তীকালে খিঁচুনি হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা ফেব্রাইল কনভালশন হওয়ার ফলে ফেব্রাইল কনভালশনের জন্য যে অ্যান্টি কনভালসেন্ট ওষুধ খেতে হয় সেটা কতদিনই বা খেতে হবে, বা ফেব্রাইল কনভালশন হলে সেক্ষেত্রে কি বাচ্চার কোনো নিউরোলজিক্যাল কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এই সব বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন শিলিগুড়ির প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অরিত্র গুহ। তো চলুন আজকে সময় ওয়েস্ট না করে তাড়াতাড়ি চলে যাওয়া যাক ডাক্তারবাবুর কাছে। উনি আমাদের এই বিষয়ে কি বলেন চলুন দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ডক্টর জয়দেব। তো আমি ডক্টর অরিত্র গুহ, পিডিয়াট্রিশিয়ান। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেব্রাইল কনভালশন বা তড়কা জ্বর। তড়কা জ্বর বা ফেব্রাইল কনভালশন এটা বাচ্চাদের মধ্যে কিন্তু একটি খুবই কমন অসুখ, এবং এটা নিয়ে বাচ্চার মা বাবা সেটা নিয়ে খুবই চিন্তিত হয়ে থাকে, এবং সেটা তার কারণ হচ্ছে জ্বরটা আদতে খুব একটা সিরিয়াস ইস্যু না হলেও তার যে অ্যাপিয়ারেন্সটা সেটা কিন্তু সকলকে একটু ভয় পাইয়ে দেয়। তো যেটা নিয়ে আমরা কথা বলবো আজকে ফেব্রাইল কনভালশন। প্রথমেই যেটা জেনে নিতে হবে এটা কোন এজ গ্রুপের মধ্যে কমন। তো যেটা আমরা দেখে থাকি এই অসুখটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আগে বলা হতো 1 বছর থেকে 5 বছরের মধ্যে কমন, কিন্তু এখন দেখা যাচ্ছে যত সময় এগোচ্ছে তত দেখা যাচ্ছে এটা কিন্তু আরও কম বয়সে, মানে অলমোস্ট 6 মাস কি 3 মাস বয়স থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে কমন। ইনসিডেন্স যেটা বলে সেটা হচ্ছে 5 বছরের কমের বাচ্চাদের অলমোস্ট 2 to 4% অফ বাচ্চাদের কিন্তু ফেব্রাইল কনভালশন হতে পারে। ফার্স্ট অ্যাট্যাকটা কখন হয়? ফার্স্ট অ্যাট্যাক যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কেসেসে আমরা দেখি যে 2 বছরের কম বাচ্চাদের মধ্যে কিন্তু 50% অফ দ্য কেসেসে অ্যাট্যাক হয়, এবং 90% অফ ফেব্রাইল যে কনভালশন সেটা কিন্তু 3 বছরের কমের বাচ্চাদের মধ্যেই দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি এটা ছেলেদের মধ্যে বেশি কমন, যদিও ডিফারেন্ট লিটারেচার বা ডিফারেন্ট রিসার্চ কিন্তু অনেক জায়গাতেই সেটাকে ডিফারেন্সিয়েট করে বা স্ট্যাম্প করতে পারেনি। ফ্যামিলি হিস্ট্রি নিয়ে যদি আমি বলি তাহলে দেখা যায় যে অলমোস্ট 25 to 40% কেসেসে কিন্তু ফেব্রাইল কনভালশনের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি ফেব্রাইল কনভালশন, মেন যেটা আমাদের জানতে হবে সে ফেব্রাইল কনভালশন কেন হয়। এইটার কারণ হচ্ছে যে এই সব বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, এদের ফিভার এটার কারণে যে সিজার একটা থ্রেশহোল্ড থাকে যেটা পেরিয়ে গেলেই কিন্তু সিজারটা বেশি হতে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সিজার থ্রেশহোল্ডটা কিন্তু ফিভারের পরে কমে যায়, এবং তার ফলে একটা সিজার স্পার্ক হয়। কিন্তু এটার যে স্পেসিফিক কারণটা সেটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা জেনেটিক ব্যাপার আছে বলে গবেষণায় পাওয়া গেছে। তো কিভাবে বুঝবেন যে বাচ্চার কনভালশন হচ্ছে বা খিঁচুনি হচ্ছে এবং জ্বরের সাথে অ্যাসোসিয়েটেড? সেটা হচ্ছে বাচ্চার যদি খুব হাই গ্রেড জ্বর থাকে বা ফিভার থাকে, তার সাথে যদি আপনি দেখেন যে বাচ্চা হঠাৎ করে একটা আনকনশিয়াস হয়ে গেছে বা একটা এরকম মুভমেন্ট হচ্ছে, চোখ উল্টে দিয়েছে, আপনি ডাকছেন তাতে সাড়া দিচ্ছে না, এরকম একটা যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু ধরে নিতে হবে যে বাচ্চার কিন্তু জ্বরের সাথে বাচ্চার কিন্তু একটা কনভালশন হচ্ছে, এবং সেটাকেই আমরা তড়কা জ্বর বা ফেব্রাইল কনভালশন বলে থাকি। কোন কোন জ্বরের ক্ষেত্রে ফেব্রাইল কনভালশনটা কমন? মোস্ট কেসেসে আমরা দেখি বাচ্চাদের ক্ষেত্রে আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস এবং কানের কোনো ইনফেকশন থাকলে কিন্তু এই জ্বরের থেকে বাচ্চাদের কিন্তু ফেব্রাইল কনভালশন খুব কমনলি হতে পারে। ফেব্রাইল কনভালশন মূলত দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা সিম্পল ফেব্রাইল কনভালশন, একটা হচ্ছে কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন। সিম্পল ফেব্রাইল কনভালশন কি? যেখানে ওর ডিউরেশন অফ দ্য কনভালশন কিন্তু 15 মিনিটের কম এবং 24 ঘন্টার মধ্যে একবারই কনভালশন হয়েছে। কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন কাকে বলবো? কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন হচ্ছে যেখানে ডিউরেশনটা 15 মিনিটের বেশি এবং 24 ঘন্টার মধ্যে একের বেশি বার কনভালশন হচ্ছে। দুটো ক্ষেত্রেই কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব বেশি তারতম্য নেই, কিন্তু এটাকে ক্লাসিফাই করা হয়েছে সো দ্যাট এটার একটা সিভিয়ারিটি গ্রেডিং করার জন্য। নেক্সট যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চার যদি ফেব্রাইল কনভালশন হয় তাহলে আপনি কি করবেন। বাচ্চার যদি ফেব্রাইল কনভালশন হয় প্রথমে দুটো জিনিস আপনাকে মেইন ম্যানেজ করতে হবে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ সিজার পার্ট, একটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফিভার পার্ট। যেটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে,
এবং এই যে খিঁচুনির কারণে বাচ্চার যে যে ইনজুরি হতে পারে, যেমন টাং বাইট বা খাট থেকে পড়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বাচ্চাকে সেইটার থেকে আপনাকে প্রিভেন্ট করতে হবে এবং বাচ্চাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি হসপিটালে নিয়ে আসুন। দ্বিতীয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফিভার। এটা কিন্তু বাড়িতে করা যেতে পারে। কি করে ফিভার ম্যানেজমেন্ট করবেন? খুব সিম্পল। প্রথমে হচ্ছে বাচ্চাকে ভালো করে গা হাত পা ঠান্ডা জল দিয়ে বা রানিং ট্যাপ ওয়াটার দিয়ে মুছিয়ে দিন। ভালো করে গা হাত পা মুছিয়ে দিন এবং যদি বাচ্চার কনভালশন ততক্ষণে কমে গিয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাকে জ্বরের ওষুধ খাইয়ে দেওয়া। এইটা কিন্তু আমাদের মেইন এইম। কারণ ফেব্রাইল কনভালশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটাতে হচ্ছে কিন্তু ফিভারটা ম্যানেজ করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং ফিভারটা আপনি যেই ম্যানেজ করে দেবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার সিজারটা কন্ট্রোল হয়ে যাবে। মোস্ট কেসেজে কিন্তু আমরা দেখি এক্ষেত্রে আলাদা করে খিঁচুনির ওষুধ লাগে না। এখানে আপনি এছাড়া আর কি কি দরকার হতে পারে? বাচ্চার পরবর্তীকালে একটা ইইজি করতে হতে পারে। নিউরো ইমেজিং বা এমআরআই বা সিটি স্ক্যান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি আমাদের প্রয়োজন হয় না বাচ্চার ক্ষেত্রে। এবার যেটা খুব কমনলি বাবা মাদের কোয়েশ্চেন্স থাকে যে তারা বারবার জিজ্ঞেস করেন যে আমার বাচ্চা যদি একবার খিঁচুনি হয় তাহলে কি আবার কনভালশন হতে পারে, আবার তরকা জ্বর হতে পারে? এইটার উত্তর কিন্তু হচ্ছে যে হতে পারে। রেকারেন্স রেট যেটা বলে মোর দ্যান 35% অফ কেসেস, 35% কেসে কিন্তু ফেব্রাইল সিজার আবার হতে পারে। এবং মোস্টলি দেখা যায় এটা যে ফার্স্ট যে ইয়ার অফ লাইফ বা প্রথম যে খিঁচুনি হলো তারপরে 1 বছরের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রেকারেন্স দেখা যায়। এবং আস্তে আস্তে যত বাচ্চার বয়স বাড়ে 5 বছর 6 বছরের পরে গিয়ে কিন্তু অটোমেটিক্যালি সিজারের যে ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু কম হয়ে যায় এবং পরবর্তীকালে এটা আর হয় না। আরেকটা কোয়েশ্চেন যেটা কিন্তু প্যারেন্টসরা বারবার জিজ্ঞেস করে সেটা হচ্ছে আমার বাচ্চার যদি ফেব্রাইল কনভালশন হয় বা তরকা জ্বর হয় তাহলে কি তার পরবর্তীকালে আবার খিঁচুনির অসুখ হতে পারে? এটার কিন্তু কোনো ডেফিনিট কোনো উত্তর নেই। তবে আমাদের রিসার্চ বলে যে 2 to 5% অফ কেসে কিন্তু ফেব্রাইল কনভালশন পরবর্তীকালে গিয়ে এপিলেপসিতে পরিণত হতে পারে, কিন্তু তার মাত্রাটা এখনো অবধি দেখা যাচ্ছে যে কিন্তু খুবই কম। সিম্পল ফেব্রাইল কনভালশনের ক্ষেত্রে তো খুবই কম, কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যায় হয়তো অনেক সময় সেটা কিন্তু হতে পারে। তাই বলছে যে 2 to 5% কেসে হতে পারে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করা হয়? মেইনলি আমরা যেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে করি একটা ফিভার অ্যান্টি ফিভার ম্যানেজমেন্ট, যেটা অ্যান্টিপাইরেটিক, প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ধরনের ড্রাগ কমনলি ইউজ করা হয়। এর সাথে কিন্তু ইন্টারমিটেন্ট অথবা কন্টিনিউয়াস প্রোফাইল্যাক্সিস দুটো খুব কমনলি আছে। ইন্টারমিটেন্ট প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে ক্লোবাজাম জাতীয় ওষুধ ইউজ করা হয় এবং কন্টিনিউয়াস প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে ফেনোবারবিটন বা ফেনিটয়েন জাতীয় অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, যেগুলো খিঁচুনির ওষুধ, সেগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। তবেও এইটা মোস্ট কেসে যে আমরা দেখি এর কিন্তু প্রয়োজন লাগে না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় ফেব্রাইল কনভালশন কিন্তু বয়সের সাথে সাথে অটোমেটিক্যালি সেরে যায় এবং মোস্ট কেসে যে আমরা দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আলাদা করে খিঁচুনির ওষুধ তাকে সারা জীবন খেতে হয় না। সংক্ষেপে আজকে আমরা চেষ্টা করলাম ফেব্রাইল কনভালশন নিয়ে আপনাদের একটা আইডিয়া দেওয়ার, একটা সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস থাকা দরকার ফেব্রাইল কনভালশন কি, এবং মোস্ট কেসেসে বাচ্চার বাবা মার ক্ষেত্রে এটা জানা খুব জরুরি। কারণ ফেব্রাইল কনভালশনের ক্ষেত্রে কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাচ্চাদের ফেব্রাইল কনভালশন কমন তাদের ক্ষেত্রে কিন্তু ফিভারটা আসার সঙ্গে সঙ্গে সেটাকে তখনই ম্যানেজ করা, এইটা কিন্তু সেইটা ফেব্রাইল কনভালশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাবা মা যদি বাড়িতে খেয়াল রাখেন, জ্বর আসার সঙ্গে সঙ্গে যদি জ্বরটাকে ম্যানেজ করে ওষুধ খাইয়ে এবং প্রপার স্পঞ্জিং করিয়ে গা হাত পা মুছিয়ে দিয়ে জ্বরটাকে যদি বাড়তে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কনভালশনও পরবর্তীকালে না হওয়ার চান্সই বেশি। আশা করা যায় আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা ফেব্রাইল কনভালশন সম্পর্কে একটা ধারণা পাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে ফেব্রাইল কনভালশন আসলে কি, ফেব্রাইল কনভালশন হয়েছে সেটা কিভাবে বুঝবেন, এবং ফেব্রাইল কনভালশন হলে আপনাদের কি কি করণীয়। তার সাথে আরও কমনলি আস্কড কিছু কোয়েশ্চেন্স থাকে বাবা মার, যে ফেব্রাইল কনভালশনের ক্ষেত্রে ওষুধ কতদিন খেতে হয়, বা ফেব্রাইল কনভালশন হওয়ার জন্য পরবর্তীকালে বাচ্চার খিঁচুনি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই সব বিষয়ে একটা স্পষ্ট ধারণা দিয়ে গেলেন ডক্টর অরিত্র গুহ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এখনই প্রেস করুন। এবং এরপরেও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই সেই প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে পোস্ট করবেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগগুলিতে আপনার কোনো সমস্যা নিয়ে আলোচনা করার। টিল দেন, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।